প্রশান্ত মহাসাগরের তীরের দেশ অস্ট্রেলিয়া থেকে বাসভূমির আলোকিত প্রবাস থেকে আমি আকিদুল ইসলাম আপনাদের প্রীতি জানাচ্ছি। দর্শক, প্রতিদিনের মতো বাসভূমির আলোকিত প্রবাসে আজকেও একজন আলোকিত অতিথি উপস্থিত হয়েছেন। তিনি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত, সব থেকে প্রশংসিত অর্থনীতিবিদ এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। উন্নয়নের যে ধারাটি এই মুহূর্তে বাংলাদেশে চলছে সেই ধারায় তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। আজকে আমাদের আলোকিত প্রবাসে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর নাজনীন আহমেদ। জি নাজনীন আপু, আপনাকে বাসভূমির আলোকিত প্রবাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? জি ভালো আছি, এবং আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন সকলের জন্য শুভেচ্ছা, বাংলাদেশ থেকে শুভেচ্ছা। জি আপু, আমি প্রথমেই যেহেতু এই মুহূর্তে সারা পৃথিবীকেই একটি ধাক্কা দিয়েছে এবং আমাদের অর্থনীতিকে একেবারে ধ্বংসের সময় নিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর অর্থনৈতিক চেহারাও পাল্টে দেবে যে করোনা, সেটি নিয়ে আসলে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে সারা পৃথিবী যেহেতু নড়ে উঠেছে এবং বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশকে স্পর্শ করেছে এবং সামনে আরো ভয়াবহ সময় আসছে, এটি যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, খাদ্য সংস্থা বলেছে, এবং আপনারাও যারা অর্থনীতি নিয়ে কাজ করছেন তারাও বলছেন যে এই মুহূর্তই আসলে সব থেকে বিপদজনক মুহূর্ত নয়, পরবর্তীকালে আরো বিপদ এগিয়ে আসছে। তো আমার প্রশ্নটি শুরুতেই এভাবে করতে চাই যে আপনার একটি টকশোয় দেখছিলাম যে আমাদের যে গার্মেন্টস সেক্টর, সেটির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল $60 বিলিয়ন, এবং আমাদের যে অর্থনৈতিক সবচেয়ে বড় শক্তিশালী আরেকটি মাধ্যম সেটি হচ্ছে রেমিটেন্স। প্রায় 34 বিলিয়ন রেমিটেন্সও বাংলাদেশে পাঠানো হয় বাইরে থেকে। সবকিছু মিলিয়ে এই দুটি সেক্টরে যে ধাক্কা লাগবে এবং অন্যান্য সেক্টরে যে ধাক্কাটি আসবে, এ থেকে উত্তরণের পথ কি এবং কিভাবে আসলে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে পারে আপনি মনে করেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি একটু পরিসংখ্যানগুলো এই বছরের জন্য যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সেটা বলি। 2000 যেটা 19-20 অর্থ বছর, মানে এই যে আমরা জুন মাসে যে অর্থ বছরটি শেষ করছি, যদি স্বাভাবিক অবস্থায় চলতো তাহলে এবছর তৈরি পোশাক খাত থেকে আমাদের রপ্তানি আয় হওয়ার কথা ছিল প্রায় $39 বিলিয়ন, 38 বিলিয়ন প্লাস। আর আমরা যদি বলি যে আমাদের যে রেমিটেন্স আমাদের এবছর আমরা ধারণা করেছিলাম যে $20 বিলিয়ন ছাড়িয়ে যাবে, এবং এটা খুবই সম্ভব ছিল। বেশ কিছু প্রণোদনাও দেওয়া হয়েছিল, আর রপ্তানি খাতে কিছু সমস্যা ছিল, আমাদের তৈরি পোশাকে একটু ডাউন টার্ন ছিল, তারপরেও আমরা ধরে নিয়েছিলাম যে $38 বিলিয়ন পর্যন্ত যাওয়া যাবে। এবং সেই জায়গাতে আপনারা ইতোমধ্যে জানেন যে আমাদের জুন মাসের হিসাবটা এখনো নেই, যেহেতু জুন মাস শেষ হয়নি, কিন্তু মে মাস পর্যন্ত আমরা যদি দেখি তাহলে $25 বিলিয়ন মতো হয়েছে। তার মানে আমরা প্রায় $14 বিলিয়ন কম রপ্তানি আয় হয়েছে আমাদের। আমরা যদি তার আগের বছর যাই, সেই বছর কিন্তু আমাদের $34 বিলিয়ন রপ্তানি হয়েছিল 18-19 অর্থ বছরে। তো এই মুহূর্তে যদি আমরা তৈরি পোশাক খাতে যারা উদ্যোক্তারা আছেন, আপনারা যারা এই ব্যবসাটা করেন, তারা জানেন যে আজকে আমি যে ব্যবসাটা করছি, মানে 6 মাস পরে আমি যে পণ্যটা রপ্তানি করব সেটার অর্ডার কিন্তু আজকেই চলে আসে, 3 মাসের পরেরটা আসে, তারপর এমনকি শীতকালে, মানে আমি বলছি যে আপনাদের অস্ট্রেলিয়ার গ্রীষ্মকাল, কিন্তু আমেরিকা কিংবা ইউরোপের শীতকাল যখন, সেই অর্ডার গুলো কিন্তু এই সময় আসে। সুতরাং জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু বোঝা যায় পরবর্তী 6 মাসের অবস্থা কি হবে। এবং সেই দিক থেকে আমি ইতিমধ্যে অনেক উদ্যোক্তার সাথে কথা বলেছি, আমি যেহেতু এই লাইনে গবেষণা করি এই বিষয়ে, তো তারা বলেছেন যে তাদের কিন্তু অর্ডার স্বাভাবিক সময়ে যা থাকে তার প্রায় অর্ধেক, মানে 55 ভাগের মতো যদি আগের বছর সাথে চিন্তা করি। তার মানে আমাদের এখন, আমার যদি সক্ষমতা থাকেও তারপরও আমি অর্ডার না হলে কিন্তু আমি সেখানে এক্সপোর্ট করতে পারবো না। আমি সেই জায়গাতে কিন্তু তারা 6 মাস পরে যেই এক্সপোর্টটা করার কথা, আজকেই কিন্তু ওনারা বুঝে যাচ্ছেন যে সেই পরিমাণ অর্ডার আসছে না। তাহলে এর সাথে জড়িত শ্রমিক, কর্মচারী সবারই কিন্তু টিকে থাকা, তাদের চাকরি বাকরি, এটা কিন্তু হুমকির মধ্যে পড়েছে।
জি। না, সেটি আমি বলছি যে এর থেকে উত্তরণের পথটি আপনি কিভাবে জি, করবেন? আচ্ছা। এখন এই যে অবস্থাটা, এটা দুটো সাইড দেখেন আমরা বুঝতে পারছি। একটা হচ্ছে চাহিদার দিকে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে মানুষের সেখানে অবস্থাগুলা ঠিক হতে হবে। ইউরোপের বাজার আর আমেরিকার বাজার হচ্ছে আমাদের প্রধান বাজার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এমনকি কানাডা ওইসব দিকেও যায়। বাট মূলত ইউরোপ আর আমেরিকাতেই বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের একটা বড় অংশ চলে যায় হচ্ছে এই দুটো বাজারে। এবং এই দুই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হতে হবে, ডিমান্ডটা আসতে হবে। এখন কিছু কিছু জায়গায় পরিস্থিতি আমরা জানি যে যে ইটালির যে অবস্থা ছিল সেগুলো থেকে তারা আস্তে আস্তে উত্তরণের দিকে যাচ্ছে, কিন্তু গেলেই মানুষের অলরেডি যে ক্ষতি হয়ে গেছে সেটা ইমিডিয়েটলি যে সবাই অনেক কিছু কেনাকাটা শুরু করবে এমন না। তবে আমাদের একটা আশার দিক আছে যে আমরা অন্য সময় যদিও এটাকে নেতিবাচক ভাবে দেখি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে তৈরি পোশাক পণ্য, আমরা মূলত তৈরি করি এসেনশিয়াল পণ্য, দৈনন্দিন ব্যবহারে আমাদের যে সকল পণ্য লাগে, হাই এন্ড স্যুট, কোট, এগুলো আমরা বেশি রপ্তানি করি না। যেহেতু দৈনন্দিন পোশাক রপ্তানি করি, আমরা জিন্সের প্যান্ট রপ্তানি করি, সাধারণ যেসব আমরা শার্ট পরি সেগুলো রপ্তানি করি। সুতরাং ধরে নেওয়া যায় যে পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো চাহিদার দিকটা কিছুটা রেমেডি আসবে। এই মুহূর্তে অর্ডার গুলো নাই, কিন্তু আশা করছি যে অর্ডার আরো বাড়তে থাকবে। কিন্তু অন্যদিকে হচ্ছে এখন অর্ডার আসলো, আমাকে তো উৎপাদন করতে হবে, কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এখন পিকে উঠছে, এখনো পর্যন্ত আমাদের স্বাস্থ্য ঝুঁকি রাইট। প্রতিদিনই কিন্তু বাড়ছে। এই অবস্থায় যদি অর্ডারও আসে, আমরা যদি ততদিনে ধরেন আগামী অগাস্ট সেপ্টেম্বর নাগাদ মোটামুটি একটা নিয়ন্ত্রণ যুক্ত এরকম একটা পরিবেশে না যাই, তাহলে কিন্তু আবার ওই অর্ডার আসলেও আমি কিন্তু সাপ্লাই দিতে পারবো না। এখনই কিন্তু অনেক ঝুঁকি নিয়ে ফ্যাক্টরি গুলো খোলা আছে। তো এই দুইয়ে মিলে একদিকে চাহিদার সংকট, অন্যদিকে হচ্ছে আমাদের সাপ্লাই সাইডে আমাদের যে সংকট, এর মধ্যে অনেকেরই আবার যেটা সমস্যা হচ্ছে যে অনেক উদ্যোক্তা যারা ব্যবসা করতেন তাদের কিন্তু পুঁজি হারিয়েছেন। কেন? কারণ তারা যে রপ্তানি গুলো করেছিলেন ধরেন ফেব্রুয়ারি মার্চ মাসে, আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখেছি যে আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ড, সেই ব্র্যান্ডরা আমাদের অনেক উদ্যোক্তার পাওনা টাকা কিন্তু দেন নাই। মানে এক্সপোর্ট চলে গেছে, কোনো কোনো ক্ষেত্রে এক্সপোর্ট চলে গেছে, কোনো কোনো ক্ষেত্রে এটি তৈরি হয়তো হয়ে সঙ্গত প্যাকেজড কারণে অবস্থায় দিতে আছে। পারেননি, কারণ সে দেশেও তো হ্যাঁ, যথেষ্ট আঘাত হেনেছে। এক্স্যাক্টলি। এখন যেটা হয়েছে, উদ্যোক্তা তো এটার জন্য বিনিয়োগ করে ফেলেছেন, তিনি তো র মেটেরিয়াল নিয়ে এসছেন একটা জিনিস তৈরির জন্য, তার উনি যদি একটা শার্ট তৈরি করেন, কাপড়টা নিয়ে আসছেন অন্য দেশ থেকে কিংবা আমার লোকাল মার্কেট থেকেই কিনেছেন, এবং তার বিপুল পরিমাণ টাকা ব্যাংকে লোন আছে। এখন ব্যাংক বলছে তোমার কাছে আমার তো লোন আছে, তুমি আমাকে ফেরত না দিলে তো তোমাকে আমি আবার লোন দিব না। ফলে এই মুহূর্তে করণীয় যেটা, ব্যাংকগুলোকে আমরা যেটা রিকোয়েস্ট করছি যে সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে তৈরি পোশাক সহ বিভিন্ন খাতের জন্য, 30,000 কোটি টাকা দিয়েছে বড় শিল্পকে, 20,000 কোটি টাকা দিচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পকে। এবং আপনাদের জ্ঞাতার্থে বলি যে গার্মেন্টস বললেই সব গার্মেন্টস যে অনেক বড় শিল্প সেটা কিন্তু না। গার্মেন্টস এর 27% হচ্ছে বাংলাদেশের বিচারে লার্জ ইন্ডাস্ট্রি, যেখানে 1,000-এর বেশি শ্রমিক আছেন। বাকি বেশিরভাগ মানে গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু 1,000-এর নিচে শ্রমিকের, মানে মাঝারি আকৃতির। তো এই যে মাঝারি উদ্যোক্তা, বড় উদ্যোক্তা, ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য যে প্রণোদনা, এখন ওই যে যেটা বলেছি, যারা আগের লোন ফেরত দিতে পারেন নাই তারা কিন্তু নতুন লোনের জন্য আবেদন করতে পারছেন না। তো আমরা রিকোয়েস্ট করছি যে তাদেরকে তাদের যে পণ্য বিক্রি করেছেন বা আগের কন্ট্রাক্টে দেখে আর নতুন কন্ট্রাক্টের ভিত্তিতে একটা থার্ড পার্টি গ্যারান্টি দিয়ে যেন লোন গুলো দেওয়া হয়। তো কিন্তু এই আপু, লোন যদি দেওয়া হয়, জি একটু জানতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমি শুরুতেই যে কথাটি বলেছি এবং আমরা জানি, বাংলাদেশের মানুষও জানেন যে আপনার অনেক পরামর্শ এবং আপনার দিক নির্দেশনা আসলে সরকারের যথেষ্ট আহ, নজরে থাকে এবং সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে সেটি গ্রহণ করেন, আমরা জানি। তো সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে গার্মেন্টস সেক্টরে যেহেতু এরকম একটি ধস নেমেছে, রেমিটেন্স সেক্টরেও, তো অন্য কোন সেক্টর গুলো আসলে ডেভেলপ করলে বা নজর দিলে এই মুহূর্তে আমাদের অর্থনীতিকে মানে ঠেকানো যাবে কিংবা গতিশীল করা যাবে? শুধুমাত্র এই দেখেন, গার্মেন্টস এর উপর তো নির্ভর করে বসে থাকা যাবে না, বা রেমিটেন্স এর উপর না, বসে থাকা যাবে আমি আপনার সাথে একমত, গার্মেন্টস এর উপরে শুধু বসে থাকা যাবে না, কিন্তু না। পাশাপাশি হঠাৎ করে তো ডাইভার্সিফাই করা যায় না। আমরা চাই যে ডাইভার্সিফিকেশন হোক, কিন্তু ধরেন আমি একজন গার্মেন্টস উদ্যোক্তা, এই মুহূর্তে কি হঠাৎ করে আমি আমার সব মেশিন পাল্টে সেখানে কি আমি অন্য একটা ব্যবসা শুরু করতে পারবো না? আমাকে সেটা তো সময় লাগবে, বিকল্প অথবা পথ আমার যে খুঁজতে হবে মানে দেশের হ্যাঁ, জন্য। আমি যেটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরিদের আহ, কথা বলছি না, আমি রাষ্ট্রের কথা বলছি। রাষ্ট্রকে জি বিকল্প পথ রাষ্ট্র, খুঁজতে হবে। জি আপনি রাইটলি বলেছেন, এবং সেই জায়গা থেকে আমি বলি আসলে আমার পরামর্শই সরকার শুনে এমন কিছু না, আমি চেষ্টা না, করি আমার মতো করে অন্যতম আমার একটা। জায়গা থেকে বলতে।
হ্যাঁ, তো আমি আমার জায়গা থেকে বলে যাই, সেটা তো অনেকেই আরো আমার চেয়ে অনেক সিনিয়ররা আছেন তারাও বলছেন। সেই জায়গা থেকে আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আজকের যে সংকট, আমি যদি আপনার প্রশ্নটাকে এভাবে দেখি যে আজকে যদি গার্মেন্টস এর উপরেই আমাদের রপ্তানি আয়ের ৮৬% না হয়ে আমার যদি আরো অন্য খাত থাকতো, কিংবা আমাদের দেশীয় বাজার নির্ভর যে শিল্পগুলো সেগুলোতেও আরো অনেক এমপ্লয়মেন্ট থাকতো, তাহলে আমাদের চিন্তার ব্যাপার কম ছিল। আমাদের কিন্তু এই মুহূর্তে মূল চিন্তার জায়গা হচ্ছে কোটি কোটি দরিদ্র মানুষ, যে মানুষগুলো বিভিন্ন সেক্টরে কাজ করছে। এক গার্মেন্টসেই আমরা বলি ৪০ লাখ শ্রমিক। এছাড়াও কিন্তু আমাদের দেশের যে অতি ছোট ছোট শিল্প, আপনি একটা রাস্তার ফেরিওয়ালা, দিনমজুর এবং দোকানদার, ছোট ছোট দোকানে যারা চালান, সেই সব জায়গাতে কিন্তু আমাদের আরো দেখা যাচ্ছে যে কয়েক কোটি, মানে আমাদের যে লোকজন যারা কেউ ব্যবসায় আছেন, কেউ চাকুরিতে আছেন, সেই মানুষগুলোর মধ্যে তাদের আমাদের জীবিকা নিয়ে চিন্তা হয়ে গেছে। এবং সেই কারণেই আপনারা যেটা বলছেন যে আমরা নিজেরাও বলি যে শুধুমাত্র গার্মেন্টস সেক্টরের উপর নির্ভরতা থাকার ফলে এবং আমাদের অনেক আপু, ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ে যাই আমরা। জি বলতে সরি, থাকুন। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? না, আচ্ছা, আমি আরেকটি বলতে হচ্ছে, জি জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে এই গার্মেন্টস ফ্যাক্টরির উপর এতটা নির্ভরশীল হবার কারণে কিন্তু গার্মেন্টস মালিকরা আমরা দেখেছি অতীতে বিভিন্ন সময়ে কিন্তু তারা সরকারের সাথে ব্ল্যাকমেলিং করেছেন, জনগণের সঙ্গে ব্ল্যাকমেলিং করেছেন, নানাভাবে তারা চাপ সৃষ্টি করেছেন। এবং এই যে করোনা কালীন সময়ে আমরা দেখলাম যে গার্মেন্টস এর যে ফ্যাক্টরি খুলে দেয়া হলো, স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন, যিনি এই কমিটির চেয়ারম্যান, জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু সরাসরি বলেছেন গণমাধ্যমে এসে যে আমি জানি না যে এটি খুলে দেওয়া হচ্ছে। তার মানে জি, যে আমাদের সরকার বা রাষ্ট্র যেহেতু পুরোপুরি গার্মেন্টস এর উপর নির্ভর করে, সে কারণে গার্মেন্টস মালিকরাও বোধহয় একটি চাপ তৈরি করে রাখে। হ্যাঁ, আমি এই শব্দটা হয়তো ব্ল্যাকমেইল বলবো না, আমি যেটা জি বলবো যে তারা যেহেতু অনেক বড়, সব দিক জি থেকে বড়, জি। কেন বড়, এই তারা কারণে কিন্তু বড়। বিকল্প পথের কথা আমি হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ, বড় কর্মসংস্থান সৃষ্টি করেন তারা, বড় রকমের ট্যাক্স দেন। এখন সব মিলে আবার আমরা কিন্তু, তারা ভুলে যান যে উনারা কিন্তু আবার বড় রকমের সুবিধাও নেন। কাজেই জি যারা বড় রকমের সুবিধা নিচ্ছেন তাদের কাছে কিন্তু আমাদের চাওয়াটাও বড়। সেই রাইট। জায়গাটাকে গুরুত্ব না দিয়ে আমরা অনেক সময় দেখছি যে, যেটা আপনি রাইটলি বলেছেন, যে তৈরি পোশাক পণ্যের ক্ষেত্রে সরকার কিন্তু একটু কশাস থাকে, যে এই কারণে যে এই ক্ষেত্রটাতে এত মানুষ চাকরি করে, এত মানুষ, এত শ্রমিক, তো এই খাতটা যাতে কোনোভাবে মারাত্মকভাবে এফেক্টেড না হয়। এবং সেই সুযোগটাকে আমরা দেখেছি এইবারও, যখন মার্চ মাসে সংকট শুরু হলো, যেখানে দেশে আমার লক্ষ লক্ষ উদ্যোক্তা আছেন যারা হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী, নানান ক্ষেত্রে আছেন, তাদেরও সবার আগে গার্মেন্টস উদ্যোক্তারা যারা শক্তিশালী, যারা বড় ব্যবসায়ী, তারা কিন্তু সবার আগে সাহায্য চাইলেন। তারা বললেন যে সরকার সাহায্য না করলে আমরা রাইট। শ্রমিকদেরকে বেতন দিতে পারবো না। এবং ৫,০০০ কোটি টাকার প্রণোদনা রপ্তানি খাতে দেয়া হলো এবং মূলত তারপরেও গার্মেন্টস কে কিন্তু কেন্দ্র আমরা করে। দেখেছি যে শ্রমিকদেরকে আন্দোলন করতে। জি, শ্রমিকরা তারপরে এসে, মানে আমি নিজে আমার যে বেশ কিছু ফেসবুক স্ট্যাটাসে আমি দুঃখ করে বলেছি যে যারা আমাদের এত বড় আয়ের উৎস, তারা যদি প্রথমেই বলেন আমার টাকা নেই, আমার শ্রমিকরা বেতন দিতে পারবো না, তাহলে তো আমরা অন্য ছোট উদ্যোক্তা কি করবে? ওনারা যদি রাইট। ২-৩ মাস চালানোর পর ওনাদের নিজে বলতেন যে আমার আয় নাই, আমি শ্রমিককে ২ মাস ৩ মাস চালিয়েছি, এখন আর পারছি না, তাহলে দ্যাট উড হ্যাভ বিন রিজনেবল। যেখানে আমরা দেখছি একটা ছোট উদ্যোক্তা, বিভিন্ন নারী উদ্যোক্তাদের হয়তো একটা বুটিক আছে, একটা পার্লার আছে, উনি উনার কিন্তু শ্রমিক কর্মচারীদের বেতন ২-৩ মাস চালিয়ে গেছেন, এখন অনেকে বন্ধ করে দিচ্ছেন যে আর পারছি না। কিন্তু ২-৩ মাস না চালিয়েই সবার আগে সরকারের কাছে যে সাহায্য চেয়েছেন যারা, তারা কিন্তু আমাদের সবচেয়ে বড় উদ্যোক্তারা, সবচেয়ে বড় সেক্টরটা। এটা নিঃসন্দেহে আমাদের মনে এক ধরনের, আমি মনে করি আমরা যারা অর্থনৈতিক নিয়ে কাজ করি, আমাদের মনে এক ধরনের, আমি বলবো, হতাশার জন্ম দেয়। এই কারণে যে ৪০ বছর ধরে যে সেক্টরটা গড়ে উঠলো, সেই সেক্টরটাকে একটা মাসও তার শ্রমিকের দায়িত্ব নিতে পারলো না। এই রাইট। সেক্টরের এই ৪,০০০ উদ্যোক্তার সবারই কি এই অবস্থা, যে সবাই মিলে যে এরকম বলতে হলো? আমরা কিন্তু দেখেছি এই গার্মেন্টস খাতেও মানে কিছু উদ্যোক্তা একেবারে নগণ্য, ধরেন ৩০-৪০ জন উদ্যোক্তার মতো, তারা কিন্তু সরকারের এই প্রণোদনা জি নিতেই জি। যাননি, তারা নিজেরাই তার শ্রমিককে বেতন দিয়েছেন। আমার কথা হচ্ছে, ওয়াই ইটস 40 গার্মেন্টস অনলি? কেন আমার অন্তত ৫০০ গার্মেন্টস উদ্যোক্তা বলেন নাই যে না, আমরা আমাদেরটা চালাচ্ছি সরকারের প্রণোদনা, বরং আমাদের মধ্যে যারা ছোট উদ্যোক্তারা আছে তাদের গার্মেন্টস গুলাকে বাঁচায় রাখতে হেল্প করেন? ইতোমধ্যে কিন্তু এই দেশে প্রায় ৩00-৪০০ গার্মেন্টস কিন্তু বন্ধ হয়ে এবং গেছে। তারা তো এই প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার মুনাফা করেন।
মুনাফা আছে, আরেকটা আছে সেখানে কিন্তু আমাদের জনগণের সাপোর্টও আছে। ওনারা কিন্তু এখনো তৈরি পোশাক খাতকে ক্যাশ সাবসিডি দেয়া হয়। ক্যাশ সাবসিডি বলতে একেবারে আপনি 100 টাকার যদি এক্সপোর্ট করেন সেইটার উপরে একেবারে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে দেওয়া হয়। গত কয়েক বছর ধরে টাকাটা সরাসরি তৈরি পোশাককে না দিয়ে বলা হয়ে থাকে যে তুমি যদি লোকাল টেক্সটাইল কিনো, সে ধরেন 100 টাকার টেক্সটাইল কিনে, তাহলে সরকার বলে যে এই 100 টাকার মধ্যে আমি দিয়ে দিব 4 টাকা। তার মানে তার কিন্তু যে কাপড়টা কিনতে তার 100 টাকা লাগতো, ওনার খরচ হচ্ছে 96 টাকা, বাকি 4 টাকা কিন্তু সরকার দিয়ে দিচ্ছে। আর গত বছরও এই বছরও সরকার সেটা রেখেছে, সেটা হচ্ছে প্রতি 100 মানে টাকার, যদি আমি টাকাই বলি বা আপনি ডলারে বললে ডলার, সেইখানে 1% দেয়া হচ্ছে ক্যাশ সাবসিডি। সেটা হলো একেবারে সরাসরি উনি এক্সপোর্ট করবেন 100 টাকার সাথে সাথে 1 টাকা উনি পেয়ে যাবেন। তাহলে আপনি যদি এটা বিলিয়নের যদি দেখেন, তাহলে আমি যদি এখন $34 বিলিয়ন এক্সপোর্ট বলি, হ্যাঁ সেখানে কিছু কাটছাট আছে, একেবারে টার্নওভারের উপরে যায় না সেই ক্যাশ সাবসিডিটা, তারপর এটা একটা বিরাট অঙ্কের টাকা। প্রতি বছর আমাদের 5-6 হাজার কোটি টাকা তৈরি পোশাক খাতের এই আপনার এই সাবসিডি দিতে যায়। এছাড়াও ওনাদের কর্পোরেট ট্যাক্স কিন্তু সবার চেয়ে কম, যেখানে অন্য জায়গার কর্পোরেট ট্যাক্স গুলো আপনার মানে 20 থেকে 25%, আর এছাড়া আরো অনেক হাই আছে, আমাদের টেলিফোন বা ব্যাংক গুলোতে একেবারে 38-40%ও আছে। কিন্তু আমি বলছি সাধারণ যারা নন লিস্টেড এবং লিস্টেড কোম্পানিজ, সেইখানে যদি দেখি যে 20 থেকে শুরু করে 32% পর্যন্ত বিভিন্ন ইয়েতে আছে। সেখানে তৈরি পোশাক খাতে হচ্ছে 12% কর্পোরেট ট্যাক্স, আর যদি আপনি গ্রিন ফ্যাক্টরি হন তাহলে 10%, এবং তাদের উৎসে করও কম। কাজে আমরা কিন্তু সেইখানে তাদেরকে অনেকগুলো ছাড় দিচ্ছি। সেই জন্যই এখন এত কিছু ছাড় দিয়ে যাকে আমি শক্তিশালী বলে মনে করি, তিনি যদি হঠাৎ করে একটা ঝড় আসার পরে প্রথমেই বলেন আমারে বাঁচান, তাহলে আমাদের মনে প্রশ্ন দাঁড়ায়, তাহলে আমার ছোট উদ্যোক্তা, লোকাল যে লোকটা বসে একটা ছোট্ট কিছু বিক্রি করছে, কিংবা একজন নারী উদ্যোক্তা বা কেউ যখন তার একটা লেদারের ব্যবসা করছেন, ছোট্ট একটা দোকান দিয়ে চলছেন, তাহলে উনি কি বলবে? ওনার তো আরো চিন্তা করেন, তার তো সঞ্চয় আপু, এই যে আপনি বলছিলেন ছোট উদ্যোক্তা, মধ্যম উদ্যোক্তা এবং এই যে বড় বড় উদ্যোক্তাদের কথা আমরা বললাম, এবং আমরা বললাম যে সরকার এবং জনগণ অনেকটা জিম্মি অবস্থায় আছে। আমি এই প্রসঙ্গে যদি একটু কথা বলি, যে আমরা দেখবো যে ব্যাংক গুলোতে এই যে সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটে গেল, আপনি তো অবশ্যই জানেন যে শিকদার গ্রুপের সঙ্গে যেমন একটি ব্যাংকের যে ঘটনাটি ঘটলো, এবং আমরা দেখলাম যে সেখানে প্রচুর একটি টাকা, প্রায় 5,000 কোটি টাকা চাওয়া হয়েছিল, এবং না দেবার কারণে একটি দুর্ঘটনা ঘটলো, এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে তারা ব্যাংককে চলে গেলেন। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় না যে ব্যাংকে যারা আছেন তাদের উপর একটি চাপ তৈরি হয়েছে, বা মানসিক একটি চাপ তারা অনুভব করছেন, যে এই মানুষগুলোর কথা না শুনলে এবং এই মানুষগুলোর পক্ষে না থাকলে আসলে তাদের ব্যাংকগুলো টিকিয়ে রাখা কষ্ট হবে? এবং এই মানুষগুলো কিন্তু দেখেছে, ব্যাংকে যারা আছেন তারা কিন্তু দেখেছেন যে এদের পেছনে সরকারি শক্তিও যদি না থাকতো তাহলে দেশ ত্যাগ করতেও পারতেন না এত সহজে মামলাটা নিয়ে। সে কারণে আমি যে প্রশ্নটি আপু করতে চাই, যে এই যে আমরা অনেক সময় দেখি যে ব্যাংকের থেকে যে 5,000 কোটি টাকা নেওয়া হয়েছে, 500,000 কোটি টাকা, তাদের কিন্তু সুদ মওকুফ করে দেওয়া হয়, কিন্তু এই যে মধ্যম আয়ের যে সমস্ত উদ্যোক্তা রয়েছেন বা ব্যাংক থেকে নিয়েছেন খুব অল্প টাকা, তাদের সুদগুলো মওকুফ হচ্ছে না। আপনার কি মনে হয় না যে সরকারের রাষ্ট্রীয়ভাবে কোথাও পরিকল্পনার অভাব আছে, যে ধনীরাই শুধু ব্যাংক থেকে টাকা পাচ্ছে, মধ্যম আয়ের উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এবং উৎসাহিত করা হচ্ছে না? যার কারণে আমরা যে আলোচনাগুলো করছিলাম, যে এই যে মানে গার্মেন্টস সেক্টরের যে মালিকগুলো যে ভূমিকাটা গ্রহণ করলেন এই সময় আমরা দেখলাম, এবং বিভিন্ন সময়ও তারা করেন, কিন্তু আমাদের যদি এই মধ্যম শ্রেণীর উদ্যোক্তা এবং নিম্ন আয়ের উদ্যোক্তাদেরকে একটু সহযোগিতা করা যেত, তাহলে কি ব্যালেন্স হতো না অর্থনীতিতে? আপু, প্রশ্নটি একটু বড় হয়ে গেল প্লিজ। না, প্রশ্নটা বড় হয়নি। আমি যেভাবে বলছি, আমি কিভাবে দেখি সেভাবে বলি। এখানে প্রথমত হচ্ছে আমাদের, যদি আমাদের এই মুহূর্তে কোভিড-19 কথা ধরেন, আমরা ভুলে যাই, স্বাভাবিক অর্থনীতিতেও বাংলাদেশের যে জায়গাগুলো নিয়ে আমরা চিন্তিত, আমরা যে জায়গাগুলো অর্থনৈতিক উন্নয়নের মধ্যে, যে জায়গাগুলো আমরা মনে করি যে দুর্বল জায়গা আমাদের অর্থনীতির, তার মধ্যে আমাকে স্বীকার করতেই হবে আমাদের ব্যাংকিং খাত সেখানে আমাদের আছে। ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে কি করে দূর করা যায়, আমরা এটা গত কয়েক বছর ধরেই কিন্তু কথা বলছি। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, 1,20,000 কোটি টাকার উপরে যে ঋণ খেলাপি অবস্থায় আছে, এগুলো নানান বিষয় নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি স্বাভাবিক অর্থনৈতিক অবস্থাতে। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়, আপনি অনেকগুলো বিষয় আনছেন। একটা হচ্ছে প্রথমত যাই, যেটা হচ্ছে
ব্যাংকের নিজস্ব ব্যবসা বাণিজ্য কিরকম চলছে। এখানে আমাদের পাবলিক সেক্টর ব্যাংক আছে, প্রাইভেট সেক্টর ব্যাংক আছে। পাবলিক সেক্টর ব্যাংক যারা, আপনি দেখবেন কেবলমাত্র সরকারি ব্যাংকগুলোই, যেটাকে আমরা বলি যে বড় রকমের দীর্ঘমেয়াদে যে লোনগুলা, এইটা সরকারি ব্যাংক দেয়। কারণ এটার একটা কারণ হচ্ছে আমাদের দেশে কিন্তু যে আপনি যখন একটা ব্যাংকের ব্যবসা করছেন, ধরেন আপনি আমানতকারীর কাছ থেকে টাকা নিচ্ছেন, আপনি ঋণ গ্রহীতাকে তার ঋণ দিচ্ছেন। এখন আমানতকারীর কাছ থেকে সাধারণত আমাদের দেশে যে টাকা নেওয়া হয় সেটা শর্ট টার্ম, অল্প সময়ের জন্য। দীর্ঘমেয়াদে আপনি আমার এমন একটা বন্ড নাই বা এমন কিছু আমার ব্যাংকের দেওয়ার নাই যে আমি একেবারে লম্বা সময়ের জন্য আপনাকে দিচ্ছি। ফলে আপনি শর্ট টার্মে টাকা নিচ্ছেন আমার কাছ থেকে, যখন ঋণদাতাকে ঋণ নিচ্ছেন, যিনি ব্যবসায়ীকে যখন ঋণ দিচ্ছেন, তখন দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া, তার একটা শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য দেয়াটা কিন্তু রিস্কি হয়ে যায়। এই রিস্কটা পাবলিক ব্যাংক নেয়। পাবলিক ব্যাংক আমানতকারীর কাছ থেকে স্বল্প মেয়াদে নিলেও, যেহেতু ব্যাংকটা কোনো সংকটে পড়লে সরকার হয়তো অর্থের যোগান দিতে পারবে, পাবলিক ব্যাংকই লম্বাটা লোন গুলা দেয়। ফলে এখানে একটু খেয়াল করবেন যে বেসরকারি ব্যাংক যারা, তাদের কাছে কিন্তু যেই ক্লায়েন্টের দীর্ঘদিনের ঋণ দরকার, একটা লম্বা শর্তে ঋণ দরকার, উনি কিন্তু গিয়ে ঋণ পান না সাধারণত, আপনি যত বড় উদ্যোক্তা বা যাই হন না কেন। এখন সেই জায়গায় ব্যাংক যখন ব্যবসা করে, ব্যাংককে তো তার ব্যবসার কথা চিন্তা করতে হবে, ব্যবসা করার জন্য ব্যাংক, সেটা পাবলিক ব্যাংককেও আসলে ব্যবসা করার কথা চিন্তা করতে হবে। এখন বেসরকারি ব্যাংকগুলোতে যেটা হয়েছে, ওনারা এক হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ দিবেন না, কারণ উনি আমানতটা নেন শর্ট টার্ম। দ্বিতীয় হচ্ছে ব্যাংকের যে পরিচালনা পর্ষদ, যেটা আপনার বিশেষ করে বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে, সেই পরিচালনা পর্ষদে দেখা যাচ্ছে যে যিনি পরিচালনা পর্ষদ, অর্থাৎ যারাই মালিকানায় আছেন, তারাই আবার ওই আমি তুমি তুমি আমি করে ঋণ নিচ্ছেন। আপনার ব্যাংক থেকে আমি নেই, আমার ব্যাংক থেকে আপনি নেন, অথবা আমার ব্যাংক থেকে আমি নেই, অথবা আমার ভাই নেয় কি আমার বোন নেয় কি আমার হুয়েভার, এইভাবে নেয়ার ফলে, কারণ নিজেদের মধ্যে এখন আমাদের দেশে আমার কাছে মনে হয় যেন কোনো মতন যদি একটা ব্যাংক ট্যাঙ্ক দিয়ে দেওয়া যায়, প্রাইভেট ব্যাংক, আপনি যদি দিয়ে ফেলতে পারেন, আপনি বিরাট কাজ করে ফেললেন। ওইখান থেকে আপনি ঋণ নিবেন, আপনি আবার আপনার ব্যাংক থেকে ঋণ খেলাপি হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আপনার ব্যাংক যখন আবার সমস্যায় পড়বে তখন, কারণ যেহেতু অনেক আমানতকারী ইতিমধ্যে হয়ে যাবে, তাদেরকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে তো আসতেই হবে। আপনি ফার্মার্স ব্যাংকের ক্ষেত্রে দেখেছেন কিভাবে রাষ্ট্র স্যালভেজ করতে এসেছে, কারণ রাষ্ট্রের সেটা দায়িত্ব, কারণ সাধারণ মানুষ আছে, রাষ্ট্রের অনুমতি নিয়েই তো ব্যাংক হয়েছে। কাজেই এই জায়গাটায় ব্যাংকের, আমরা ক্লায়েন্টের কাছে পরে যাই, ব্যাংক যে ব্যবসাটা করছে, এই যে আমাদের দেশে অনেক বেসরকারি ব্যাংক হয়েছে, সেই ব্যাংকগুলো তাদের ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম কানুন যেভাবে আছে, এখন ওনারা নিয়ম আছে, আপনি একটা ঋণ 3 বারের বেশি পুনঃতফসিল করতে পারবেন না, এটা করতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। এখন আপনি যদি আপনারই ব্যাংক, আপনারই কেউ একজন এখান থেকে ঋণ নিয়েছে, আপনি তো এটা 3 বার না 20 বারও আপনি পুনঃতফসিল করে দিবেন, এবং সেইটা বাংলাদেশ ব্যাংকে, তখন এটা তো আপনার ব্যাংক, সুতরাং ওইখানে একটা ইনফ্লুয়েন্স চলে। যেটা আমরা এখন বলছি যে না, শুধু সরকারি ব্যাংকে না, বেসরকারি ব্যাংকেও বাংলাদেশ ব্যাংকের যেমন এখন পরিচালনা পর্ষদে কিন্তু তাদের প্রতিনিধি উপস্থিত থাকতে হয়, এবং এটা দিনকে দিন আরো এটা শক্ত করতে বলা হচ্ছে, যেটার কারণে আমরা মনে করি কিছুটা আমি বলবো যে ইতিবাচক কিছু জিনিস আমরা এই কোভিড-19 আগে দেখতে পাচ্ছিলাম। অনেকেই একটা জিনিস সমালোচনা করেছেন যে গত বছর মে মাসের দিকে, এপ্রিল মের দিকে সরকার একটা নির্দেশনা দেয় যে খেলাপি ঋণ দূর করার জন্য, যে কেউ যদি তার যত টাকা খেলাপি আছে, মোটামুটি শর্তটা এরকম যে তার 2% শোধ করে দিয়ে এটাকে রিশিডিউল করে নিতে পারবে, যে পরবর্তী 10 বছরে শোধ করবে। এই মধ্যম শ্রেণীর যে উদ্যোক্তারা, এদেরকে সহযোগিতা বা উৎসাহিত করার জন্য আপনারা সরকারকে কি পরামর্শ দিচ্ছেন, বা সরকার কি উদ্যোগ নিচ্ছে? জি, আমি এইটুকু বলে নিই, তাহলে বুঝতে পারবেন যে কি করছে সরকার। তখন যে রিশিডিউল করতে বললো, এখানে আমি যাচ্ছি আপনার ওই জায়গায়, যে বললো যে 2% দিয়ে 10 বছরের জন্য রিশিডিউল করতে পারবে। তো এটা নিয়ে সবার একটা বড় মানে একেবারে হইচই পড়ে গেল, যে সরকার খেলাপি ঋণদেরকে, যারা ঋণ নিচ্ছেন তাদেরকে উৎসাহিত করছেন, তারা অল্প কিছু শোধ করে দিয়ে রিশিডিউল করে নেবেন। আমি বেশ কিছু ঋণ গ্রহীতার, প্রায় 150 ঋণ গ্রহীতার র্যান্ডমলি চোজেন কোন একটা সরকারি ব্যাংকের, আমি এটা পাবলিকলি নামটা বলছি না এই জন্য যে, কারণ আমি ক্লাসিফাইড তথ্য আর কি ওইভাবে নিয়েছি, নিয়ে সেইখানে আমি দেখলাম যে এই 120 জন ঋণ গ্রহীতাদের মধ্যে আমরা যাদেরকে দুষ্ট ঋণ গ্রহীতা বলি, অর্থাৎ যিনি ইচ্ছা করে ব্যাংক থেকে নিল করতে মিল বা ফ্যাক্টরি না করে একখানা দামি গাড়ি কিনে দামি একটা ফ্ল্যাট বানায় আরামসে খেলাপি হয়ে গেল, অর্থাৎ তার ক্ষমতা আছে বলেই কিন্তু সে সেটা করেছে।
তার এখানে সবসময় জিনিসটা পলিটিক্যাল না, এবং এই জিনিসগুলা কিন্তু খালি এই দলের বা এই বিয়ের তা কিন্তু না। এই ক্ষমতাটা কোন রকম রাজনৈতিক কানেকশন ছাড়াও হতে পারে। আমরা দেখেছি, আমি ওই ইয়েতে অ্যানালিসিস করে দেখলাম যে এরকম খারাপ উদ্যোক্তার বা যারা খারাপ ঋণ গ্রহীতার সংখ্যা কিন্তু কম। বরং আপনি অবাক হবেন যে আমাদের খেলাপি ঋণ গ্রহীতাদের মধ্যে যারা খেলাপি হয়েছেন ঋণে, এমন অনেকে আছেন, বেশিরভাগই হচ্ছে জেনুইন কারণে খেলাপি। তার ব্যবসাটা ভালো চলেনি, তার একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আগুনে পুড়ে গেছে, তার কিন্তু সত্যিকারের রিশিডিউলিং দরকার। এখন প্রশ্নটা আসে যে তাহলে নো ইওর ক্লায়েন্ট, ক্লায়েন্টটা আসলে কেমন, সে সত্যিকার কি দুষ্টামি করে খেলাপি হয়েছে নাকি তার কারণ ছিল, এইগুলো যদি জানা যেত তাহলে কিন্তু এইগুলো এখন চেষ্টা করছে ব্যাংকগুলো যে হ্যাঁ আমরা আলাদা, সবাই ঋণ খেলাপি হলে, ঋণ খেলাপি খারাপ জিনিস, আমি এটাকে উৎসাহিত করছি না, কিন্তু তার মধ্যে একটা অংশ কিন্তু আছেন, একটা বড় অংশই হচ্ছে জেনুইন, তারা কিন্তু দুষ্টামি করেননি, নিতান্তই ব্যবসায় তার ভালো হয়নি, এখন উনি শোধ করতে পারছেন না। এখন ব্যাংকগুলো এই সংকটগুলোর মধ্য দিয়ে যাচ্ছিল, সেই সময় কোভিড-19 এসে ব্যাংকের উপর এখন নতুন চাপ, যেহেতু রপ্তানি কম, আমদানি কম, এগুলো এলসি খোলে, এগুলা থেকেই তো ব্যাংকের আয় হয়। এখন তো রপ্তানিও আমার কম, এলসিও খুলছি না আমি, আমদানির ক্ষেত্রেও কম, লোকাল ব্যবসা বাণিজ্য আমার কম, ঋণ নেওয়ার প্রবণতা কম। সেই জায়গাতে ব্যাংকগুলো তার যে সংকট কাটানো, এখন ব্যাংকগুলো চেষ্টা করবে কি, আমি ব্যাংকের মালিক হলেও আমি চিন্তা করতাম আমি যেই জায়গায় ঋণ দিয়ে নিশ্চিতভাবে ফেরত পাবো। ফলে ব্যাংক যখন তার ক্লায়েন্ট খোঁজে, ব্যাংক সাধারণত বড়দেরকে প্রেফার করে, বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলো। কেন? যেই লোকটা 100 কোটি টাকা ঋণ নেবে, তার জন্য আমার যে কষ্ট, মোটামুটি ভাবে 2 লাখ টাকা ঋণ নিলেও টাকা ফেরত প্লাস অফিস আমার যেটা সার্ভিস চার্জ, আমি 2 লক্ষ টাকার ঋণ নিবে এমন একটা উদ্যোক্তার জন্য তো আমাকে একটা ফাইল তৈরি করতে হয়, তারও ওই লোনের অ্যাপ্লিকেশনটা পুরো ফিল আপ করতে হয়, তারও দেখতে হয় যে যেখানে কোলাটারাল লাগবে কোলাটারাল কি আছে, অথবা তার ব্যবসা কি। অর্থাৎ একজন অফিসারকে দিয়ে আমি যেই পরিমাণে সময় ব্যয় করব, তো তারা প্রেফার করেন যে 2 লাখ টাকা বা 5 লাখ 10 লাখ টাকার উদ্যোক্তার চেয়ে আমার 200 কোটি টাকার উদ্যোক্তা ভালো, আমি তাকে একবারে একটা বড় অঙ্কের টাকা ঋণ দিলাম। এই কারণেই দেখা যাচ্ছে যে এই মুহূর্তেও, জাস্ট এই মুহূর্তে সরকার কিন্তু চাচ্ছেন, তারা যে এই যে প্রণোদনা দিয়েছেন তাতে দেখা যাচ্ছে ব্যাংকগুলো কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে অত আগ্রহ প্রকাশ করছেন না, কারণ সবাই তো সংকটে, ওনারা ভাবছেন ক্ষুদ্র উদ্যোক্তারা তো আরো সংকটে, ফেরত যদি দিতে না পারে। সেই জায়গাতেই সরকার কিন্তু, আপনারা জানেন যে এই প্রণোদনার মধ্যে সাবসিডি দিয়েছে, অর্থাৎ নর্মালি ব্যাংকগুলো 9% দেওয়ার কথা, বড় উদ্যোক্তাদেরকে ব্যাংক দিবে 5%। তার মানে এই মাঝখানের যে 4% টাকা, এটা কিন্তু সরকার দিয়ে দিবে। একইভাবে হ্যাঁ, ক্ষুদ্র উদ্যোক্তারা পাবে 4%, তার মানে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণের ক্ষেত্রে 5% যে সুদের যে অংশটা, এটা সরকার দিয়ে দিবে। কাজেই এখন অনেক ব্যাংক বলছে যে না, আমরা সরকারের কাছ থেকে যেই টাকায় আনতে হচ্ছে ইয়েটা, আর আমরা যেই টাকাটার সুদ হিসেবে পাবো, তাতে আমাদের আসলে এটা হবে না, পোষাবে না, সুতরাং আমরা আরো কম টাকায় সরকারের কাছ থেকে এই ফান্ডটা পেতে পারি কিনা, এখানে সরকার আরো বেশি সাবসিডি দিতে পারে কিনা। তার আগে দর্শকদেরকে একটু জানিয়ে দিয়ে আসি, আমরা আসলে অর্থনীতির বিষয় নিয়ে আলোচনা করছি, তো খুব জটিল বিষয়, দর্শকদের একটু জানিয়ে দিয়ে আসি যে আমাদের সঙ্গে আজ যে আলোকিত অতিথি উপস্থিত রয়েছেন, তিনি কিন্তু বাংলাদেশের শুধুমাত্র একজন প্রশংসিত অর্থনীতিবিদ নন, তিনি শিল্প, সাহিত্য এবং সাংস্কৃতিক জগতেরও একজন মানুষ। সে কারণে আজকে আমরা তার গান শুনবো। এই আলোচনার ফাঁকে ফাঁকে তিনি গান করবেন, এবং তিনি আগেই বলেছেন যে আমি প্রফেশনাল শিল্পী নই, জাস্ট আমি ঘরে গাই। তারপরেও আমরা অনুরোধ করেছিলাম যে যেহেতু আপনার গানটি আমরা ফেসবুকে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সে কারণে আজকে দর্শকরা অনুরোধ করেছেন আপনার গান শুনবেন। তো দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা আলোচনায় যাচ্ছি। আপু, পরের যে প্রশ্নটি আমি আসলে করতে চাই, এই প্রশ্নের উত্তর আপনি দিতে থাকবেন, ততক্ষণে আমরা কিছু কমেন্টস দেখে আসবো এবং আপনাকে কিছু প্রশ্ন দর্শকরা করেছেন সেগুলো দেখে আসবো। আগে আমি প্রশ্নটি একটু করে যাই, সেটি হচ্ছে যে এই মুহূর্তে বা এর আগে গত 1 দশক ধরেই আমরা যেটি লক্ষ্য করছি, বাংলাদেশে একটি শব্দ খুব প্রচলিত রয়েছে, সেটি হচ্ছে উন্নয়ন। অর্থাৎ আমরা এখন মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি, এবং এই বিষয়টি সরকার খুব আত্মতৃপ্তির সঙ্গে কিন্তু বলছেন যে আমরা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি, এবং এটি নিয়ে সমালোচনাও হচ্ছে, নানা অর্থনীতিবিদ নানাভাবে ব্যাখ্যা করছেন, এবং বিশেষ করে বিরোধী দল বলছেন যে যে উন্নয়নের কথা সরকার বলছে সেটি আসলে শুধুই মাত্র দৃশ্যমান উন্নয়ন। এই বিষয়টি যদি আমি প্রশ্নটি এভাবে করি আপনার কাছে, যে একটি দেশের উন্নয়নের প্রথম শর্তটি হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশে
এই যে উন্নয়নের কথা যেটি বলা হচ্ছে, এটি সমষ্টিগতভাবে উন্নয়ন হয়েছে? আমরা যদি একটু পরিসংখ্যান দেখে, আপনারই একটি আলোচনা শুনছিলাম, সেটি হচ্ছে যে বাংলাদেশের 40% টাকা বা সম্পদ সমগ্র দেশের মাত্র মুষ্টিমেয় কিছু মানুষের হাতে রয়েছে, এবং বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে যাদের 1% সম্পদও তাদের কাছে নেই, এবং প্রায় বাংলাদেশে 4 কোটি থেকে 5 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে রয়েছে। আপনার এই একটি আলোচনা দেখছিলাম। তো সেই কারণে আমি প্রশ্নটি করতে চাই যে উন্নয়ন বলতে আসলে কি বোঝাচ্ছে, মানে সমষ্টিগত উন্নয়ন বাদ দিয়ে শুধুমাত্র মুষ্টিমেয় মানুষের সুবিধাই কি উন্নয়ন? এটি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি জি, আলোচনা আপনার করতে প্রশ্নের থাকুন, আমি জি প্লিজ, আমি প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই উন্নয়নের জায়গায় যাওয়ার আগে, যে একটু আমরা যেহেতু দুটো বিষয়কে শেষ করে যাই, আগের দুটো প্রশ্ন, একটা তো হচ্ছে আমরা তৈরি পোশাক খাতের জন্য বলছি যে আন্তর্জাতিক বাজারেও অবস্থা ঠিক হতে হবে, আর আমাদের দিকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্যোক্তাদের হাতে সরকারের প্রণোদনার অর্থ দেয়া যায়, ততই আমরা ফ্যাক্টরিগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো, শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখতে পারবো। এই ব্যাপারে সরকারের দায়িত্বের পাশাপাশি ব্যাংকগুলোর দায়িত্ব আছে, এবং আমি মনে করি উদ্যোক্তাদেরও দায়িত্ব আছে, এবং তারা চেষ্টা করছেন, কে না চায় তার ব্যবসা টিকিয়ে রাখতে, তারা চেষ্টা করছেন। সেই জায়গাতে আমাদের এখন চিন্তা করতে হবে যে আমরা কত দ্রুত সরকারের পক্ষ থেকে তাদেরকে যে প্রণোদনার অর্থ বা ঋণ বা ওয়ার্কিং ক্যাপিটাল সেটা দিতে পারি, আর আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতা চালাতে পারি, যেন আমরা যেসব পণ্য সরবরাহ করেছি সেইটার মূল্যটা যেন আমরা পাই, এবং আমাদের দেশে যে অর্ডার গুলো সেগুলো যেন আসে। এই মুহূর্তে অনেক নতুন নতুন পণ্য, পিপি, সুরক্ষা সামগ্রী, এগুলোর অর্ডার কিন্তু বাংলাদেশে আসছে, আমরা আমেরিকাতেও পাঠাচ্ছি। সেই জায়গাগুলোতে যেন আরো পাঠাতে পারি, এই কূটনৈতিক তৎপরতা দরকার। ব্যাংকিং এর ক্ষেত্রে ক্ষুদ্র উদ্যোক্তারা যেন সুবিধাটা পান, সেই দিক থেকে হয়তো সরকার ভেবে দেখতে পারেন, বিশেষ করে অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য যে সরকারের যে সাহায্যের প্রণোদনা প্যাকেজ, সেইখানে সরকারের পক্ষ থেকে ফান্ডটা আরেকটু কম সুদে ব্যাংকগুলোর কাছে দেওয়া যায় কিনা, তাহলে তারাও কম সুদে দিতে পারবেন সাধারণ ছোট উদ্যোক্তাদেরকে। এবং অনানুষ্ঠানিক খাতে যারা ইনফর্মাল সেক্টরে কাজ করেন, যাদের হয়তো ব্যাংকের অ্যাকাউন্টই নাই, তাদের কাছে সুবিধা পৌঁছানোর জন্য এনজিওর মাধ্যমে সরকার ঋণ বিতরণের চেষ্টা করছে, সেই উদ্যোগটাকেও এক্সপিডাইট করা উচিত। এখন আসি বাংলাদেশের উন্নয়নের যে চেহারা, সেটার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনি রাইটলি বলেছেন যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এটাকে আমি সত্যিকার অর্থে উন্নয়ন বলবো কিনা। আমি বিষয়টাকে এরকম দেখি, প্রথমত হচ্ছে আমার একটা উন্নয়নটাকে যদি একটা পাই ধরি বা একটা কেক ধরি, তাহলে প্রথমে আমার কেকটা যত সাইজে বড় হবে, তত আমি বেশি সংখ্যক মানুষকে ভাগ করে দেওয়ার উপযুক্ত হব। ভাগ করেছি কিনা এটা দ্বিতীয় প্রশ্ন। আমার উদ্দেশ্যটা হবে কিন্তু যে আমি যত বেশি সংখ্যক মানুষকে পারি এইটাকে সমভাবে ডিস্ট্রিবিউট করব, এবং সাধারণ মানুষের কাছে, দরিদ্র মানুষের কাছে আমার নিজের পৌঁছে দিতে হবে, কারণ তার সেই ক্ষমতা নাই যে এসে সে এই কেকটা খেতে পারে, সে কিন্তু পিছিয়ে পড়া। কাজেই বাংলাদেশের উন্নয়নের যে প্রথম জায়গাটা, যে আমি কেকের সাইজটা বড় করছি কিনা, এটা হচ্ছে, এটা আমরা শুধু যে সরকার বলছে তা না, আন্তর্জাতিক স্ট্যাটিস্টিক্সে দেখছি আমরা। ওয়েলথ এক্স বলে আমেরিকার একটা প্রতিষ্ঠান আছে, তারা বলছে যে গত 10 বছরে ধনী ব্যক্তির সংখ্যা বৃদ্ধির যে হার, সেইখানে বাংলাদেশের অবস্থান তৃতীয়। মানে বাংলাদেশে এত দ্রুত ধনীদের সংখ্যা বাড়ছে, তা এটা কিন্তু খারাপ না, ধনী মানুষের সংখ্যা বাড়া কিন্তু কোনো খারাপ কিছু না। যেখানে চিন্তার ব্যাপার, যেখানে আপনি বলেছেন, কিন্তু সেটা হচ্ছে যে খারাপ ওই জায়গাটি, হ্যাঁ, সরি আমি একটু জি, মাঝখানে কথা বলছি, যে এই ধনী মানুষগুলোকে কখনো কিন্তু আমাদের বাংলাদেশের দুর্যোগের সময় দেখি না। হ্যাঁ, সেটা তো একটা কষ্ট, সেটা আমি জি, নিজেও বলেছি, কিন্তু আরেকটা জায়গা হচ্ছে জি, অর্থনীতির স্বাভাবিক নিয়মে যে যত ধনী তার কাছে থেকে নানাভাবে ট্যাক্স তার কাছে আসার কথা, এবং সেগুলো সাধারণ মানুষের কাছে যাওয়ার কথা। ফলে জি, ধনী দরিদ্রের যে ব্যবধান, এটা আস্তে আস্তে কমে আসলেই আমরা বলি যে উন্নয়নটা মিনিংফুল হয়েছে। রাইট, এখন অ্যাভারেজ বা গড় বিচারে বাংলাদেশ, আপনি যেটা বলেছেন ঠিক মধ্যম আয় না, এটাকে নিম্ন মধ্য আয়ের দেশ বলে, মধ্যম আয়ের দেশ হতে আমাদের আরেকটু সময় লাগবে। বাংলাদেশ 2015 সনে নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের বিচারে, এবং আপনারা জানেন যে আমরা 2018 সন থেকে যাত্রা করেছি, জাতিসংঘের একটা ক্রাইটেরিয়া আছে ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশ হওয়ার, সেইটার পথে যাত্রা শুরু করেছি। সেটা হলো 2024-এ বাংলাদেশকে অফিসিয়ালি ঘোষণা করা হবে উন্নয়নশীল দেশ। তো এগুলো সব আন্তর্জাতিক ভাবে দেখা স্ট্যাটিস্টিক্স, দৃশ্যমান, আমরা নিজেরাও দেখি অনেক লাক্সারি, অনেক কিছু বাংলাদেশে। মুশকিল হচ্ছে আলো যত বাড়ছে, আলোর জি, নিচে অনেক অন্ধকারও বেশি দেখছি। সেই কারণেই আমাদের দেশে যে টপ যে 10% যাদের আয়,
তাদের কাছেই কিন্তু রয়ে গেছে দেশের 28% সম্পদ। আর দেশের 50% মানুষ, অর্ধেক জনসংখ্যা, যদি আপনি 17 কোটি মানুষ ধরেন তাহলে 8.5 কোটি মানুষের কাছে আছে মাত্র দেশের 20% সম্পদ। তাহলে দেশের অর্ধেক মানুষের কাছে যা আছে তার থেকে বেশি আছে ওই টপ 10% এর মানুষের কাছে আয়। তার মানে হচ্ছে আমরা সরকারের স্ট্যাটিস্টিক্সেই দেখতে পাচ্ছি যে আমাদের আয়ের ব্যবধানটা বাড়ছে। আপনি যদি বলেন যে এই উন্নয়ন কি দারিদ্র কমাচ্ছে, কমাচ্ছে। কমাচ্ছে কিরকম? ধনী যদি আমার বাড়ছে এতখানি, আমার দরিদ্র মানুষ আগাচ্ছে এতখানি, ফলে ধনী যদি এতখানি আগিয়ে যায় তাহলে দরিদ্র আর ধনীর ব্যবধান তো ও একটু আগিয়েছে, ও আগিয়েছে অনেক বেশি, ব্যবধান তো বেড়ে গেছে। তার মানে এই মুহূর্তে আমাদের যেটা দরকার, যেটা আমরা বলছি যে উন্নয়নটা ক্ষেত্রে মূলত আমাদের দেখতে হবে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, এই জায়গাগুলোতে গরিবদের সুযোগ বাড়াতে হবে। অর্থাৎ যে ছেলেটা বা মেয়েটা একটা খুব ভালো প্রাইভেট স্কুলে যেতে পারছে না, সে সরকারি স্কুলে পড়ছে, সেও যেন এমন মানের শিক্ষা পায়, এমন মানের প্রশিক্ষণ পায় যে সে শ্রমবাজারে ঢুকতে পারে একই রকম ভাবে যে একটা ধনীর সন্তান যে প্রাইভেট স্কুলে পড়ে আসছে তার মতো যেন সে ঢুকতে পারে। তাকে যেন শিক্ষকের পিছনে, প্রাইভেট টিউটর এগুলোর পিছনে যেন যেতে না হয়। অর্থাৎ শিক্ষার মান সম্পন্ন শিক্ষাটা নিতে হবে। দ্বিতীয় হচ্ছে স্বাস্থ্যটা, কারণ আমি ছোটবেলা থেকে যদি দুর্বল হই, দুর্বল মায়ের সন্তান যদি দুর্বল, যেহেতু দুর্বল হয়, কাজে ওই মায়ের কাছ থেকে শুরু করতে হবে যে একটা হেলদি মানুষকে গড়ে তোলা, সে যাতে আগামী দিনে প্রতিযোগিতা করতে পারে। যদি আমরা স্বাস্থ্য, শিক্ষা আর প্রশিক্ষণ, এই কারণে বলবো যে সবার পক্ষে শিক্ষায় ভালো করা সম্ভব না, জেনারেল শিক্ষায়, কিন্তু সে হয়তো একটা ভালো প্লাম্বার হতে পারে, সে যদি বিদেশের বাজারেও যায়, ধরেন মধ্যপ্রাচ্যে কাজ করতে যায়, সে যেন একটু স্কিল নিয়ে যেতে পারে, তাহলে সে বেশি আয় করতে পারবে। সেই দিক থেকে আমি বলবো যে আমাদের উন্নয়নের সেই কেকটা বড় হচ্ছিল, কিন্তু সেইখানে ওই শেয়ারটার ক্ষেত্রে দরিদ্র মানুষের শেয়ার বেড়েছে অল্প একটু, ধনীরা নিচ্ছে অনেকখানি। সেই জায়গায় আমাদের এখন গুণগত পরিবর্তন দরকার। ধনীদের কাছ থেকে শক্তভাবে ট্যাক্স নেওয়া উচিত, সেই মধ্যে যদি আমরাও পড়ি তাহলে সেইভাবে কঠোর হওয়া উচিত ট্যাক্স, এবং অবশ্যই গরিবদেরকে নিয়ে নিয়ে টাকা দিতে হবে না, সেটা হচ্ছে অতি দরিদ্র মানুষ। এবং বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় এখনো 20% মানুষ দরিদ্র, যেটা কোভিড এর সময় আরো বেড়েছে। তাহলে 17 কোটি মানুষের যদি 20%ও ধরেন, তাইলেও কিন্তু প্রায় 4 কোটি মানুষ কিন্তু বাংলাদেশে দরিদ্র। কাজেই এই মানুষগুলোকে যদি আমরা শিক্ষা, স্বাস্থ্য আর প্রশিক্ষণের সুযোগ দিতে পারি তাহলে কিন্তু নিজেই উঠে আসবে অনেক মানুষ, এবং শুধুমাত্র তখনই ধনী দরিদ্রের ব্যবধানটা কমতে পারে। আমার মনে হয় যে আমরা এই কথাগুলো কিন্তু কোভিড আসার আগেই আমরা বলছি যে উন্নয়নের কোয়ালিটি আমাদের বাড়াতে হবে। উন্নয়ন হয়েছে কিন্তু সেটাকে মান সম্পন্ন করতে হবে, যাতে ধনী যে বাড়ছে বাড়ুক, কিন্তু তাদের কাছ থেকে যেন অর্থ গিয়ে গরিব মানুষের উপকার হয়, এবং একজন দরিদ্র মানুষও যেন উন্নয়নের ধারায় যুক্ত হওয়ার মতো তার ঢাল তলোয়ার যেন সে নিতে পারে। আপু, আমরা অনেক কমেন্টস পাচ্ছি, অনেকেই আপনাকে প্রশংসা করছেন এবং এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন, এবং অনেকেই আমাকে লিখছেন আপনার গানের জন্য, বিশেষ করে বলছেন যে গানের জন্য অপেক্ষা করছি। তো আপু, একটু ব্রেক নেই, আমরা একটু গান শুনে আসি, তারপরে আবার আমরা আলোচনায় ফিরবো, প্লিজ। আচ্ছা, আমি যেহেতু ফেসবুকে 2-3টে গান দেয়া আছে, সেইটা না গিয়ে, কারণ ওগুলো পাবলিক পোস্ট, যে কেউ দেখতে পারে, আমি বরং মৌসুমী ভৌমিকের একটা গান, এটা অবশ্য আরো কয়েকজনকে আমি শুনিয়েছি অনলাইনে। হ্যাঁ, আমার ওই যে গানটা কমন, আমার সাথে হয়তো গুনগুন করে অন্যরা গাইতে পারবেন, আমি শুনতে পাবো না, কিন্তু আমি বুঝবো যে আপনারা শুনছেন। ধন্যবাদ আপু। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গান চিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি
অনেক জটিল ধাঁধা, না বলায় অনেক কথা, কথা তুলেছিলে কেন শুধু শুধু ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্য বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি, আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপু। বিশেষ করে করোনাকালীন সময়ের সঙ্গে কিন্তু গানটির কথাগুলো এবং আপনি ঠিক। যে কণ্ঠে গাইলেন, গায়কী সবকিছু মিলে গেছে এবং একটি উত্তরণের পথও আমরা আসলে এই গানের মধ্যে দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ গানটি শোনানোর জন্য। আপু আমি শেষ প্রশ্নটি করতে চাই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসেছি। সেটা হচ্ছে যে আমরা এতদিন ধরে যে বিষয়গুলো দেখে আসছি যে ঢাকা শহর সহ অর্থাৎ আমাদের রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে আহ, যে স্থাপনা বড় বড় বিল্ডিং হয়েছে অপরিকল্পিতভাবে, এ নিয়ে অনেক কথা হয়েছে, লেখালেখি হয়েছে, আপনারা নিজেরাও কথা বলেছেন। কিন্তু ইদানিং যে বিষয়গুলো লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আমাদের গ্রামেও কিন্তু এইভাবেই অপরিকল্পিতভাবে অনেক স্থাপনা অনেক বিল্ডিং এখন তৈরি হচ্ছে। তো আমার প্রশ্নটি যে রাজধানী ঢাকাতে যেমন রাজুক রয়েছে কিংবা বড় বড় শহরগুলোতে রয়েছে সিটি কর্পোরেশন, তো এই যে গ্রামে যে স্থাপনাগুলো অবৈধভাবে, অবৈধ বলবো না আমি, অপরিকল্পিতভাবে গড়ে উঠছে, এটি মনিটরিং এবং নিয়ন্ত্রণ করার জন্য কি ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভাই যথেষ্ট? এর জন্য কি আলাদাভাবে কোনো একটি সংস্থা কিংবা মন্ত্রণালয় থাকা উচিত নয় বলে আপনি মনে করেন? কারণ ধীরে ধীরে কিন্তু গ্রামটি শহর হয়ে উঠছে জি, এবং আমাদের আপনি যদি সরকারও কিন্তু ঘোষণা দিয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন যে গ্রামকে শহর করে তুলতে হবে। তো এই যে গ্রামকে এক্স্যাক্টলি শহর আমার করে তোলার যে বিষয়টি এখন থেকেই যদি পরিকল্পিতভাবে না করা হয়, যেমন আমরা যদি পুরান ঢাকার দিকে দেখি কিন্তু উত্তরার দিকে দেখি, তখন দেখবো যে উত্তরা অনেক পরিকল্পিত, বনানী অনেক পরিকল্পিত, কিন্তু পুরান ঢাকাগুলো কিন্তু অপরিকল্পিত। ঠিক সেভাবেই এখন যেহেতু নতুন করে গড়ে উঠছে, এখন থেকে কি পরিকল্পিতভাবে গড়ে ওঠা উচিত নয় এবং এগুলোর মনিটরিং এর জন্য কি আলাদা কোনো সংস্থা বা মন্ত্রণালয় থাকার প্রয়োজন আছে কিনা? আমি যেটা যতদূর, কারণ আমি নগরায়নের ক্ষেত্রে যারা নিয়ম কানুন বিশেষজ্ঞ তারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমি অর্থনীতির জায়গা থেকে বলি যে আমাদের অর্থনৈতিক ভাবেও কিন্তু আমরা জানি যে আমাদের কৃষি ভূমি কিন্তু কমে যাচ্ছে, আর কৃষি কিন্তু আমাদের কমার্শিয়ালাইজেশন যত হচ্ছে আমার কিন্তু তত এটার উৎপাদনশীলতা বেশি, এবং কৃষি আমার লাগবে, এই কোভিড এর সময় আমরা দেখেছি। তো কাজেই এই অপরিকল্পিত নগরায়ন বা বাসা বা বিভিন্ন রকম বিল্ডিং যখন হয়, যখন জলাভূমিগুলো অপরিকল্পিতভাবে ভরাট করে ফেলা হয়, তখন কিন্তু কৃষির উপরে চাপ পড়ে, অন্যদিকে পরিবেশের উপরে চাপ পড়ে। আপনি রাইটলি বলেছেন যে আমাদের কিন্তু এখন শুধু মফস্বল না, ছোট শহর না, গ্রামেও কিন্তু আমরা দেখছি ওই যে আমাদের উন্নয়ন হয়েছে, আমাদের হাতে পয়সা আছে, আমরা অবশ্যই কে না চায় একটা সুন্দর বাড়ি করবে, এটা খুবই স্বাভাবিক প্রবণতা। কিন্তু আমাদের দেশে যেটা হয়নি যে একটা বাড়ি করলে সেইখানে আমার কয়টা টয়লেট থাকবে, সেটার পয় নিষ্কাশনের কি ব্যবস্থা থাকবে, সেটা সেন্ট্রালি কি করে যোগাযোগ হবে। অর্থাৎ আমি মনে করি সরকারের যে বলছে
যে প্রত্যেকটা গ্রামের মধ্যে শহরের সুবিধা দেয়া হবে, আমি যতদূর জানি সেটার যে মূল ফিলসফি, মূল দর্শনটাই হচ্ছে যে গ্রামাঞ্চলে আমি ইলেকট্রিসিটি দিব, ওয়াটার সাপ্লাই দিব, এই জিনিসগুলোকে ফর্মালাইজ করব। অর্থাৎ আমার ইচ্ছা মতো এক জায়গায় আমি একটা টিউবওয়েল বসিয়ে দিলাম, কিংবা আমার ইচ্ছা হলো এক জায়গায় পুকুর ভরাট করে আমি 5 তলা বিল্ডিং করে ফেললাম, সেইগুলোকে একটু এমন ভাবে হবে এটা যেন একটা পরিকল্পনার ভিতরে থাকে, বিশেষ করে পরিবেশের প্রতি হুমকি না হয়। তো আপনার মতো এবং যারা দর্শক আছেন তাদের মতো আমিও আশা করি যে সরকার যে উদ্যোগটা নিয়েছে এটাতে সফল হবে। কারণ আমাদের দেশে আপনি জানেন যে গ্রামের পর্যায়ে কি হবে জানি না, এই যে রাজুক এত বড় সংস্থা, এক একটা কাণ্ড কারখানা যখন বের হয়, এই র্যাঙ্কস ভবন নিয়ে যাওয়া হলো, বিজিএমই এর ভবন নিয়ে যাওয়া হলো হাতিরঝিলে, আমাদের মনে তখন প্রশ্ন দাঁড়ায় যে রাষ্ট্র নিয়ম করে দিতে পারে, আইন কানুন করে দিতে পারে, সংস্থা বানিয়ে দিতে পারে একটা, কিন্তু সেই সংস্থা যদি আইন মেনে সুশাসনের সাথে কাজ না করে তাহলে লাভটা কি হয়? সেই জায়গা থেকে আমিও আশা করি যে এই যে শহরের সুবিধা গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে সেটা পরিকল্পিতভাবে যাবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে সরকার যে ইকোনমিক জোন গুলা করছে, এইটাও কিন্তু এই পরিকল্পনার অংশের মধ্যে, যে যেখানে সেখানে আপনি একটা ফ্যাক্টরি বানিয়ে ফেললেন, মিল বানিয়ে ফেললেন, সেইটা না করে বিভিন্ন জায়গায় যদি ফ্যাসিলিটিস দেওয়া হয়, অবভিয়াসলি একজন উদ্যোক্তা হিসেবে আপনি স্ক্যাটার্ড কোনো জায়গায় ফ্যাক্টরি করার থেকে আপনি চাইবেন যে যেখানে ইলেকট্রিসিটি আছে, পানির সুবিধা আছে, বর্জ্য গ্যাসের সুবিধা। নিষ্কাশনের ব্যবস্থা আছে, গ্যাসের সুবিধা আছে, আমি সেখানে যাব। ফলে যত তাড়াতাড়ি সরকার আমার ইকোনমিক জোন গুলা করে, তাতে হবে কি অনেক শিল্প উদ্যোগ যেগুলো স্ক্যাটার্ড অবস্থায় আছে সেগুলো ওইখানে স্থান হবে। তার ফলে কিন্তু অপরিকল্পিতভাবে এই যে আপনি যদি ঢাকার আশেপাশে বিভিন্ন টেক্সটাইল মিল কিংবা বিভিন্ন কলকারখানায় যান, আশেপাশে ধান ক্ষেতের দেখবেন যে পানির রং গোলাপি, জি জি তার মানে হচ্ছে বুড়িগঙ্গার অবস্থা তো আমরা জানি। তাহলে সবকিছু বর্জ্য কিন্তু ট্রিটমেন্ট কতটা হচ্ছে জানি না, কি হচ্ছে, এটা মিশে যাচ্ছে ওয়াটার বডির সাথে। কাজে আমি মনে করি যে ওই জায়গা থেকে যদি আমার পরিকল্পিত একটা শিল্পায়ন হয়, সেখানে যদি সেন্ট্রালি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, আমরা বলি যে সব শিল্প কারখানার বর্জ্য এক জায়গায় এসে সেটা সেখানে প্রসেস হবে, এইগুলো যদি আমরা করতে পারি, যেটা আমাদের করতেই হবে, কারণ আমরা যখন 2024-এ আমরা সবাই চাই যখন ডেভেলপিং কান্ট্রি হয়ে যাব, তখন কিন্তু বিদেশের বাজারে এক্সপোর্ট করতে হলে এনভায়রনমেন্টাল মানে যে কমপ্লায়েন্স, এইটা একটা বড় ইস্যু হয়ে যাবে। এখন আমরা দরিদ্র দেশ হিসাবে অনেক কিছুতে ছাড় পাই, কিন্তু তখন কিন্তু আমাদের কোনো ছাড় পাওয়ার কোনো উপায় নেই, তখন আমাদেরকে এটা করতেই হবে। এসে যদি বাইরের লোকজন যারা এসে যদি দেখে যে আমার কমপ্লায়েন্সের অবস্থা এরকম, এনভায়রনমেন্ট, তারা কিন্তু আর আমাদের পণ্য উৎসাহ নিবে না। হারিয়ে কাজে ফেলবে। তাহলে আমি মনে করি যে আমরা যে উন্নয়নের সাথে যাচ্ছি সেইটার সাথে আমাদের উদ্যোক্তাদের এখানে ভূমিকা আছে, রাষ্ট্রেরও ভূমিকা আছে। আর যে সকল ইনস্টিটিউশন, আমি মনে করি যে সরকারের যথেষ্ট সংস্থা আছে, সংস্থা বাড়ালেই আসলে খরচ এবং অনেক কিছু বাড়ে, কাজের কাজ হয় না কিছু। জি সেই জায়গাতে আমি মনে করি এক্সিস্টিং স্ট্রাকচারের ভেতরেই কিন্তু সম্ভব পরিকল্পনাগুলাকে ঠিকভাবে কাজে লাগানো। আমাদের শুধু দেখার ব্যাপার হচ্ছে এই মনিটরিংটা, যেটা আপনি বলছিলেন যে এটা হচ্ছে কিনা, নিয়মগুলা যেটা করে দিয়েছে ঢাকা শহরের যে প্ল্যান, আমরা দেখছি তারপরে ওয়াটার বডির উপরে বিল্ডিং করে দিয়ে জি বসে আছে, হাউজিং প্ল্যান করে দিয়ে বসে আছে। এবং তখন স্বাভাবিক আমি যদি সেখানে জমি কিনে থাকি, আমি তো কান্নাকাটি করবো যে আমার এই জমি ছেড়ে দেন, তখন ভোক্তার দিকে তাকায় সরকারকে অনেক কিছু করতে হয়। তো এই জায়গাতে কিন্তু আমরা নিয়ম মানার ক্ষেত্রে জি রাষ্ট্র করবে, যখন রাষ্ট্র শক্তিশালী হবে, সরি আমি আমাদেরও একটু কথা দায়িত্ব বলি। আছে। জি জি যখন প্লিজ। রানা প্লাজা ধসে গেল তখন কিন্তু প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন গণমাধ্যমে যে আমাদের ঢাকা শহরের 90% বিল্ডিং হচ্ছে অপরিকল্পিত। হ্যাঁ, আমরা নিজেরাই জানি না যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আমি এখন বসে কথা বলছি, আমি তো জানি না এখানে, কারণ আমরা ওই আস্থার জায়গাটা, যে আপনি আমার যে এই বিল্ডিংটা যিনি মনিটর করেছেন, জি রাজুক বলি যে সংস্থাগুলা দেখার কথা, তারা জি দেখেছেন কিনা, কিভাবে হচ্ছে, আমি কিন্তু ভোক্তা হিসেবে আমি সেটা জানি না। জি জি এবং আমার কোনো উপায়ও নেই, আমি এ থেকে বি বিল্ডিং এ যাব, বি থেকে জি সি তে যাব, সব যদি এক হয় তাহলে আমি যেখানেই যাই সব সমস্যা তো একই থাকবে। কাজে ওই আস্থা আসবে তখন যখন আমি দেখবো যে সত্যিকার অর্থে তারা এই নিয়মগুলার ক্ষেত্রে কঠোর হয়েছেন। এবং সব জায়গাতেই ঘুরে ফিরে এক জায়গায় আমরা চলে আসি, সেটা হচ্ছে সুশাসনটা জোরদার করতে হবে। সুশাসন জোরদার না হলে সিস্টেমের উপরে মানুষের ট্রাস্ট থাকে না। এবং জি আমি মনে করি যে যত আমরা বলছি যে এই যে ডিজিটাল বাংলাদেশ, এগুলো কিন্তু সেই দিকেই যাচ্ছে। আগে আমাদের জমি জমা যেরকম ভাবে ডিসপিউট হতো, এখন জি এগুলো ডিজিটালাইজড হওয়ার ফলে কিন্তু এখন অনেক কিছু আপনি চাইলেই এক জমি, আমার নামের জমি আরেকজনকে জি বিক্রি করে জি দিতে পারবেন না।
তো ওই জায়গাগুলো যেভাবে হচ্ছে এটার গতি খুবই ধীর, সত্য কথা, এত স্লো গতিতে আগাচ্ছে, কিন্তু তারপরেও আমি বলতে চাই আগাচ্ছে, এবং এই আগানোগুলো ইতিবাচক হচ্ছে। আগামীতে আমি মানে আশা করি যে এই নেতৃত্ব, মানে তাদের যে টনকটা নড়েছে আমি বলবো, বিশেষ করে কোভিড-19 সময় অনেক দুর্বলতা আমাদের চোখে জি এসে রাইট, দাঁড়িয়েছে, তাতে আঙুল আমি দিয়ে দেখিয়ে দিচ্ছে। আশাবাদী যে অনেকে বলেন যে কিছুই হবে না, কোভিড-19 যাবে, একই রকম। আমি খুব আশাবাদী মানুষ, কারণ আমি দেখি যে হবে না হবে না করেও কিন্তু আমরা অনেক কিছু হয়েছি, কারণ আমাদের মানুষের শক্তি অনেক বেশি, বাঙালি আমাদের অসম্ভব, আমরা, আমি মনে করি যে এক ধরনের একটা শক্তি আমাদের আছে। ওই আপনি পিছনে যত টানছে, টানার মধ্যেও আমি কিছু দূর আগায় যেতে পারছি, তো হয়তো পিছনে না টানলে আরো যেতে পারতাম। তারপরেও আমি বিশ্বাস করি যে না, আমরা প্রাইভেট সেক্টর যেভাবে আগাচ্ছে, যেভাবে কাজ করছে, তারা কিন্তু, আমি যদি নিজেই আমার ফ্যাক্টরিকে ক্লিন রাখি, আমি মনে করলাম যে না আমি দূষণ করবো না, তাইলে কিন্তু আমি অনেকখানি আমার সেলফ, আমাকে আর মনিটর করতে হলো না, আমি যদি নিজেই ঠিক মতো ট্যাক্স প্রত্যেকটি দিই। মানুষকে নিজের দায়িত্বটি নিজের পালন করতে হবে। আমি মনে করি ওই জায়গাটায় আসতে হবে। আমরা কিন্তু দিন দিন এখন ট্যাক্স সিস্টেমে স্বচ্ছতার কথা জি জায়গায় যেতে চাচ্ছি, এবং এইবার কিন্তু খুব শক্তিশালী ভাবে এনবিআর কে বলা হয়েছে যে তাদের অটোমেশনের জিনিসটা, তারা মানে এটা আর কোনো এক্সকিউজের আর জায়গা নেই। 12 সন থেকে এই পর্যন্ত 8 বছর হয়ে গেছে, আর কোনো এক্সকিউজের জায়গা নাই যে কেন ওনারা নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে পারবেন না, কেন ওনারা অটোমেশনের সিস্টেমে যেতে পারবেন না। তো আমি মনে করি ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা হলে নগরায়ন বলি কি ঢাকা শহরের অবস্থা বলি, এনভায়রনমেন্ট উন্নয়ন বলি, বলে সব সবকিছু। জায়গাতে জি, তখন সেটার আপনাকে অসংখ্য কোয়ালিটিটা আসলে ধন্যবাদ ভালো আপু। হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। আপনাকে শেষ নমস্কার। একটু অনুরোধ করব, সেটি হচ্ছে যে আপনি যেহেতু অর্থনীতি নিয়ে কাজ করছেন এবং অর্থনীতি পরবর্তীকালের যে সমস্ত করোনা পরবর্তীকালে যে অর্থনৈতিক ধাক্কাটি, সবকিছু মিলিয়ে যদি বাংলাদেশের মানুষের জন্য খুব অল্প কথায় একটু কিছু বলতেন, উপদেশ বলুন কিংবা আপনার পরামর্শ বলুন, যদি এই মুহূর্তে বলতেন করোনাকালীন সময়ে। আমি বলতে চাই যে করোনা আমাদের তো একার বিষয় নয়, সারা বিশ্বকেই থমকে দিয়েছে, এটা সত্য। কিন্তু আমাদেরকে ঘুরে দাঁড়াতে হলে সরকার যতই প্রণোদনা দিক, যাই কিছু দিক, আমরা জনগণের একটা ভূমিকা আছে, সেই ভূমিকাটা স্বাস্থ্য ঝুঁকি কমানোর ক্ষেত্রে আমাদের যার যা দায়িত্ব, যতটা, বিশেষ করে আমরা যত শিক্ষিত, দায়িত্ব তাদের তত বেশি। আমি মনে করি যে আমরা যদি যারা শিক্ষিত মানুষ আছি, যাদের পক্ষে এই সুযোগ আছে যে আমরা ঘরে থাকতে পারবো, রোগ ছড়াবো না, তাদের সেই দায়িত্ব পালন করা উচিত। পাশাপাশি আমি বলবো যে এই সময় যারা সামর্থ্য আছে, যারা ধনী মানুষ, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সেটা আপনি উদ্যোক্তা হিসেবে আপনি আপনার শ্রমিকের পাশে দাঁড়ান, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি জি অন্যান্য মানুষের পাশে দাঁড়াই, সরকারের পাশে দাঁড়াই। তার পাশাপাশি আমি বলবো যে অবশ্যই আমাদেরকে এই সময়টাতে, যেটাকে বলা যায় যে একটা সময়ের পরে যখন ঘুরে দাঁড়াতে হয়, তখন কিন্তু একটা স্যাক্রিফাইসও লাগে। সেই জি। স্যাক্রিফাইসটা হতে পারে আমার বেশি সময় কাজ করতে হবে, যে হুম সেই হুম। স্যাক্রিফাইসটা হতে পারে আমার রাস্তাঘাটে যেন ময়লা কম হয়, আমার যাতে সরকারের যে বলি যে সম্পদ, সেটার জন্য ব্যয় কম হয়, আমি যেন বিদ্যুতের ব্যবহার অপচয় না করি। সোজা জি বাংলায় আমি বলতে চাই যে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে, আমাকে নিজে রেসপন্সিবল হতে হবে। তার পাশাপাশি এই দুর্যোগ আমরা মোকাবেলা করে ফেলবো জি ইনশাল্লাহ। কারণ আমি মনে করি যে কোনো কিছুই একটা যে একেবারে চিরন্তন পিছিয়ে থাকার মতো বিষয় সেটা না, সেটার থেকে একটা জি রেমেডি আছে, মানুষ সেই দিকে যায়, কিন্তু সেই জায়গায় আমরা একটু দুর্বল যারা, তাদের জি দিকে আমাদের হাতটা রাখতে হবে, যে যেভাবে পারি। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনি যে পরামর্শগুলো দিলেন সেটি আশা করছি সরকারের যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছেও পৌঁছবে এবং আমাদের দর্শকের কাছেও পৌঁছবে। আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকুক, এই কামনা করছি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও অনেক ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। ভালো থাকবেন সবাই। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, বাসভূমির আলোকিত প্রবাসে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান আলোকিত অর্থনীতিবিদ এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সরকারের নীতি নির্ধারকদের অন্যতম একজন, ডক্টর নাজনীন আহমেদ। এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের আগামীকাল। আপনারা ভালো থাকবেন এবং করোনাকে জয় করবেন, এই প্রত্যাশা নিয়ে প্রশান্ত মহাসাগরের তীর থেকে বিদায় নিচ্ছি আমি আকিদুল ইসলাম।